ইকো ট্যুরিজম পার্ক বা ইকো পার্ক কলকাতার এই জনপ্রিয় পার্কটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত, কারণ প্রতিটি ভ্রমণপ্রিয় বাঙালির অনেক আবেগ ও অনেক স্পেশাল মুহূর্ত জড়িয়ে আছে এই পার্কের সাথে। তাই শীতের মরশুম শুরু হওয়ার সাথে সাথেই পিকনিক বা ওয়ান ডে আউটিংয়ের জন্য এই জায়গাটির কথাই সর্বপ্রথম আমাদের মাথায় আসে। শুধু পশ্চিমবঙ্গই নয়, সমগ্র ভারতবর্ষের মধ্যে বৃহত্তম পার্ক হলো এই ইকো পার্ক। আর আজ আমরা বেরিয়ে পড়েছি আবারও ইকো পার্কের উদ্দেশ্যে। ইকো পার্ক নিয়ে সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন ও নতুন কী কী আপডেট আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমি এই ভিডিওর মাধ্যমে। যেমন ইকো পার্কে তোমরা কিভাবে আসবে, পার্কের নতুন টাইমিং ও পার্কটি কবে বন্ধ থাকে, পার্কের এন্ট্রি ফিস কত, বাচ্চাদের জন্য টিকিট প্রাইস কত, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা, বাইরের খাবার ভেতরে অ্যালাউ আছে কিনা, কোন গেটের সামনে কী কী স্পট দেখতে পাবে, পার্কের প্রত্যেকটি রাইড ও অ্যাক্টিভিটিস উইথ টিকিট প্রাইস, এছাড়া আরও অনেক কিছু। আমি জানি ইকো পার্ক নিয়ে অনেকের অনেক প্রশ্ন বা কোয়ারিজ বা কনফিউশন থাকে, তাই তোমাদের সব কনফিউশন দূর করতে আর সমস্ত কোয়েশ্চেনের আনসার জানতে আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করি, তোমরা সাথে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। এই ভিডিওতে আমি দেখাবো যে তোমরা 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে প্রত্যেকটি স্পট দেখতে দেখতে লাস্টে আইফেল টাওয়ার দেখে কিভাবে 1 নম্বর গেট দিয়ে বেরোবে। আমার চ্যানেলে ইকো পার্ক নিয়ে আরেকটি ভিডিও আছে, ওখানে আমি ডেসক্রাইব করেছিলাম যে তোমরা 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে সাইট সিন করতে করতে লাস্টে 7 ওয়ান্ডার্স দেখে কিভাবে 4 নম্বর গেট দিয়ে বেরোবে। ভিডিওটি তোমরা না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, যদিও আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশনে। ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি ইকো পার্কের মেট্রো স্টেশনের সামনে। ওপরে দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন, আর নিচে রয়েছে অটো স্ট্যান্ড, আর রাস্তার ওপারে রয়েছে ইকো পার্কের 4 নম্বর গেট। তবে ওই পারে যাওয়ার জন্য তোমাদের এই সাবইটা দিয়ে যেতে হবে। চলো সাবই দিয়ে যাওয়া যাক। এবারে বলি ইকো পার্কে তোমরা আসবে কিভাবে। ইকো পার্কে অনেকভাবে আসা যায়। শিয়ালদা থেকে সোজা মেট্রো ধরে চলে আসতে হবে সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন। সেখান থেকে অটো বা বাস ধরে চলে আসো বিশ্ববাংলা গেটের সামনে। সেখান থেকে আবারও অটো করে চলে আসো 1 নম্বর গেটের সামনে। এছাড়া শিয়ালদা থেকে 46B বা নিউ টাউন বিশ্ববাংলাগামী যে কোনো বাসে ডিরেক্ট চলে আসতে পারো নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ে। আর সেখান থেকে অটো ধরে 10 টাকার বিনিময়ে চলে আসতে পারবে ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। হাওড়া বা তার পার্শ্ববর্তী জায়গা থেকে আসলে 215 নম্বর বাস ধরে চলে আসতে পারো আকাঙ্ক্ষা মোড়ে। আর সেখান থেকে ঠিক একইভাবে আসতে হবে ইকো পার্কে। এছাড়া মেট্রো তো আছে, তবে ভায়া শিয়ালদা হয়ে আসতে হবে। বিধাননগর থেকে আসলে অনেক অটো পেয়ে যাবেন। তাছাড়া 46B, 215 ও 217B এই বাসগুলো করেও আসতে পারো। যারা এয়ারপোর্ট, দমদম, দক্ষিণেশ্বর, বালি ও বারাসাত থেকে আসবে তারা নিউ টাউন ও বিশ্ববাংলা যাবার অনেক বাস পেয়ে যাবে। আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা ইকো পার্কের ট্যুরটা 4 নম্বর গেট দিয়ে শুরু করবে, কারণ 4 নম্বর গেটের সামনেই রয়েছে 7 ওয়ান্ডার্স। 1 নম্বর গেট দিয়েও এন্ট্রি করতে পারো, তবে সেই ক্ষেত্রে 4 নম্বর গেটে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। অনেকে হয়তো 7 ওয়ান্ডার্স না দেখেই বেরিয়ে পড়ে, তবে হ্যাঁ, রাতের আলোতে 7 ওয়ান্ডার্স আরও বেশি সুন্দর লাগে। এবারে বলি গাড়ি পার্কিং নিয়ে। পার্কিং এরিয়া কিন্তু শুধু 1 নম্বর আর 4 নম্বর গেটের সামনেই আছে। 2 বা 3 নম্বর গেট দিয়ে এন্ট্রি করলে পার্কিং পাবে না। 2 হুইলারের জন্য 20 টাকা পার গাড়ি, 4 হুইলারের জন্য 50 টাকা পার গাড়ি, আর মিনি বাস বা বড় গাড়ির জন্য চার্জ পড়বে 100 টাকা। এই হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তোমাদের পার্কে প্রবেশ করতে হবে। টিকিট প্রাইস জন প্রতি 30 টাকা। 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য ফুল টিকিট প্রাইস লাগবে। টিকিট কাটার জন্য কিউআর স্ক্যানারেরও সুবিধা আছে টিকিট কাউন্টারে। সোমবার ছাড়া সপ্তাহে প্রতিদিনই ইকো পার্ক ওপেন থাকে, সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30টা পর্যন্ত। কিন্তু টিকিট কাউন্টার খোলা থাকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তবে এই টাইম টেবিলটি ভ্যালিড থাকবে 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তারপর টাইম টেবিল চেঞ্জ হতে পারে।
গেটের টিকিট চেক করিয়ে আমরা প্রবেশ করছি পার্কের ভেতরে। আর প্রবেশ করার সাথে সাথেই বাম দিকে চোখে পড়বে 7 ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্য। এই 7 ওয়ান্ডার্সের জন্য আলাদাভাবে টিকিট কাটতে হয়, আর এখানেও টিকিট প্রাইস 30 টাকা পার হেড। ইকো পার্কের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন হলো এই 7 ওয়ান্ডার্স। এটি না ভিজিট করলে ইকো পার্কের ট্যুর কখনোই কমপ্লিট হবে না। এই হলো 7 ওয়ান্ডার্সের এন্ট্রি গেট। গেটের সামনে প্রথমেই চোখে পড়বে মিশরের সেই বিখ্যাত পিরামিড ও ফেনিক্সের রেপ্লিকা। এটি হলো বিশ্বের সপ্তম আশ্চর্যগুলির মধ্যে একটি। মিশরের পিরামিড দেখে আমরা প্রবেশ করলাম জর্ডানের পেট্রাতে। এটি দ্বিতীয় একটি আশ্চর্য। পেট্রা অর্ধনির্মিত, অর্ধেক পাথরের খোদাই করা এবং প্যাসেজ গিরিখাত দিয়ে ঘেরা পাহাড় দ্বারা বেষ্টিত। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি, যেখানে প্রাচীন পূর্ব ঐতিহ্যগুলি হেলেনিস্টিক স্থাপত্যের সাথে মিশেছে। এবারে তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর তৃতীয় আশ্চর্য, খ্রিস্ট দ্য রিডিমার, যাহা ব্রাজিলে অবস্থিত। এই মূর্তিটি পৃথিবীতে এ পর্যন্ত নির্মিত যিশুর বিশ্বাসের সবচেয়ে বিশিষ্ট প্রতীক। এটি বিশ্বের বৃহত্তম আর্ট ডেকো আর্কিটেকচারের একটি নিদর্শন। মূর্তিটি প্রায় 30 মিটার লম্বা এবং বাহুগুলি 28 মিটার চওড়া। মূর্তিটির সৌন্দর্য এবং আধ্যাত্মিক তাৎপর্য পর্যটকদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এইগুলি হলো চিলির মোয়াই স্ট্যাচু। এই মূর্তিগুলি দ্বীপের আদিবাসী পলিনেশিয়ানদের দ্বারা খোদাই করা হয়েছিল। বেশিরভাগই 1250 থেকে 1500 সালের মধ্যে তৈরি। মৃত পূর্বপুরুষদের প্রতিনিধিত্ব করার পাশাপাশি মোয়াই একবার তারা আহুতি স্থাপন করেছিল। এছাড়া মোয়াইদের স্ট্যাচুগুলি শক্তিশালী জীবিত বা প্রাক্তন প্রধানদের মূর্তি প্রতীক হিসেবেও বিবেচিত হয় এবং গুরুত্বপূর্ণ বংশ স্ট্যাটাস বহন করে। মোয়াই স্ট্যাচু দেখার পর পরবর্তী আশ্চর্যটি হলো আগ্রার তাজমহল। তাজমহল সম্পর্কে তোমরা অনেকেই জানো। তাজমহলকে ইন্দো ইসলামিক স্থাপত্যের সমগ্র পরিসরে সর্বশ্রেষ্ঠ স্থাপত্য কৃতিত্ব বলে মনে করা হয়। রাতের অন্ধকারে যখন লাইট জ্বলে তখন তাজমহলের সৌন্দর্য এক অন্য মাত্রায় পৌঁছে যায়। আমার ইকো পার্ক নিয়ে বানানো অন্য ভিডিওটিতে দেখতে পারো, সেখানে রাতের বেলায় 7 ওয়ান্ডার্সকে দেখতে পাবে। তাজমহল দেখে এবার আমরা দেখতে যাব আরেকটি আশ্চর্য, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এই ওয়ালটি শুধুমাত্র এর দীর্ঘ ইতিহাসের জন্যই নয়, বরঞ্চ এর বিশাল নির্মাণ আকার এবং এর অন্যান্য স্থাপত্যের শৈলীর জন্য বিখ্যাত। চীনের সৈন্যবন্দী এবং স্থানীয়রা মিলে এই বিশাল জনশক্তির প্রাচীরটি নির্মাণ করেছিল। 5500 মাইল দীর্ঘ এই ওয়ালটি চীনকে আক্রমণকারী ও উত্তর থেকে যাযাবর উপজাতিদের থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। এই প্রাচীরটি চীনের নিরাপত্তা, সংস্কৃতি এবং একীকরণের প্রতিনিধিত্ব করে। এটি চীনের শীর্ষ পর্যটন কেন্দ্র। প্রতি বছর 4 মিলিয়নেরও বেশি দর্শক এখানে আসে। এই প্রাচীরটি 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
মনোনীত হয়েছিল। তবে সবথেকে অবাক করা বিষয় হলো আবহাওয়া পরিষ্কার থাকলে চীনের এই প্রাচীরটি মহাকাশ থেকেও দেখা যায়। চীনের প্রাচীর দেখে এবার আমরা দেখব আরেকটি আশ্চর্য, রোমের কলোসিয়াম। এই কলোসিয়ামটি হলো গ্ল্যাডিয়েটরদের মধ্যে হাজার হাজার হাতের লড়াই, পুরুষ ও প্রাণীদের মধ্যে প্রতিযোগিতা এবং নৌবাহিনীর উপহাস সহ অনেক বড় যুদ্ধের আখাড়া। তবে এটি অনিশ্চিত যে এই আখাড়াটি প্রাথমিক খ্রিস্টানদের শহীদ হওয়ার স্থান ছিল কিনা। কলোসিয়াম রোমান স্থাপত্য এবং আর্কিটেকচারের অন্যতম সেরা উদাহরণ। এটি রোমান সাম্রাজ্যের অক্ষত কাঠামোগুলির মধ্যে একটি। রোমের এই কলোসিয়ামটি এখনো পর্যন্ত নির্মিত বৃহত্তম অ্যাম্পি থিয়েটার, যার ৮০,০০০ দর্শকের ধারণ ক্ষমতা ছিল। কলোসিয়াম দেখার পর এবার তোমাদের দেখাতে নিয়ে যাব পিরামিডের ভেতরে কি আছে। মিশরের গর্ব হলো এই পিরামিড। পিরামিডগুলি ফারাওদের সমাধির স্থিতিস্তম্ভ হিসেবে নির্মিত হয়েছিল। এই বড় বড় পিরামিডগুলি কিভাবে তৈরি হয়েছিল সেটা মিশরের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি। অ্যাকচুয়ালি ফারাওদের ক্ষমতা প্রদর্শনের জন্য এই পিরামিডগুলি তৈরি হয়েছিল। সেভেন ওয়ান্ডার্স দেখা কমপ্লিট আমাদের। এবারে আমরা যাচ্ছি বাটারফ্লাই গার্ডেনে, অর্থাৎ প্রজাপতিদের দেশে। এই জায়গাটি ফটো তোলার জন্য আদর্শ। গার্ডেনের ভেতরে রয়েছে রং বেরঙের বিভিন্ন প্রজাতির প্রজাপতি, আর গার্ডেনের ভেতরে বিশেষভাবে বানানো হয়েছে একটি ডোম এনক্লোজার। সেই এনক্লোজারের মধ্যেই সংরক্ষিত করে রাখা হয়েছে সব প্রজাপতিদের। তবে ডোমের ভেতরে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না। বাট ওভারঅল এই প্লেসটি অসাধারণ, তোমাদের এবং স্পেশালি বাচ্চাদের বেশ পছন্দ হবে। বাটারফ্লাই গার্ডেনের পাশেই রয়েছে ডুও সাইক্লিংয়ের কাউন্টার। টোটাল 3টে কাউন্টার রয়েছে গোটা পার্ক জুড়ে। বাকি 2টো কাউন্টার রয়েছে গেট নাম্বার 3 ও 2 এর সামনে। এই ডুও সাইক্লিংয়ের রেট হলো 150 টাকা প্রতি 30 মিনিটের জন্য। তবে বুকিংয়ের সময় 500 টাকা জমা রাখতে হবে ফর সিকিউরিটি মানি। যখন 30 মিনিট পর সাইকেল কাউন্টারে জমা দেবে তখন বাকি 350 টাকা ওরা ফেরত দিয়ে দেবে। যাদের সাইকেলিং করার খুব শখ আছে তারা সাইকেল নিয়ে পার্কের কিছুটা অংশ ঘুরে দেখতেই পারো। এটি হলো হেলিকোনিয়া গার্ডেন, যাহা গেট নাম্বার 4 এর সামনেই অবস্থিত। আমি এই ভিডিওর শেষে ডিটেলসে বলে দেব যে কোন গেটের সামনে কি কি স্পট দেখতে পাবে, তবে সেই জন্য তোমাদের এই ভিডিওটা কমপ্লিট দেখতে হবে। হেলিকোনিয়া হলো বলিভিয়ার জাতীয় ফুল। এর অনন্য বৈশিষ্ট্যর কারণে এটি প্রায়শই গ্রীষ্মমণ্ডলীয় বাগানের নমুনা হিসেবেও ব্যবহৃত হয়। কান্তুতা ফুলের পাশাপাশি হেলিকোনিয়া পতুজু নামেও পরিচিত। বাগানের ভেতরে একটি ছোট্ট জলাশয়ও আছে, আর তার মাঝে রয়েছে একটি কাঠের ব্রিজ ও একটি সুন্দর ঝর্ণা। পুরো বাগানটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাগানের ভেতরে দেখলাম অনেকে বাড়ির থেকে খাবার নিয়ে এসেও ভেতরে বসে খাবার খাচ্ছে। বলে রাখি, ইকো পার্কের ভেতরে বাইরের খাবার অ্যালাউ আছে, আর সেই জন্যই বহু মানুষ উইকেন্ডে ভিড় জমায় এই ইকো পার্কে পিকনিকের জন্য। এমনকি দেশ বিদেশ থেকেও বহু ফরেনাররা ঘুরতে আসে এই ইকো পার্কে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন অর্থাৎ দার্জিলিংয়ের অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনে।
হুবহু ঘুম স্টেশনের আদলেই বানানো হয়েছে এই পুরো স্ট্রাকচারটি। এখানে তোমরা যদি টয় ট্রেনের ভেতরে গিয়ে ফটো তুলতে চাও সেই জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে পার হেড। এই ঘুম স্টেশনটিও রাতের আলোতে অপূর্ব লাগে। ইকো পার্কে আসলে এই স্পটটি মিস করো না। 7 ওয়ান্ডার্সের একদম পাশেই আছে ঘুম স্টেশনটি। ঘুম স্টেশন দেখে এবার আমরা প্রবেশ করছি ইকো পার্কের আরেকটি খুব সুন্দর স্পট, মার্কস গার্ডেনে। এখানে পুরো বিশ্বের তথা ভারত ও বিভিন্ন দেশের জনপ্রিয় মুখোশগুলির মেলবন্ধন ঘটানো হয়েছে। প্রতিটি মুখোশের কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে। বিশ্বের প্রাচীন সংস্কৃতি এবং গল্পগুলিকে ফুটিয়ে তোলার জন্য মুখোশগুলি লাঠির উপর স্থাপন করা হয়েছে। পুরো বাগানটি ওয়েল মেনটেন আর ফটোগ্রাফির জন্য পারফেক্ট প্লেস। এই রাস্তাটি সোজা চলে গেছে টেরাকোটা মন্দির, মিস্ট গার্ডেন আর রোজ গার্ডেনের সামনে। রাস্তার দুধারে রয়েছে অনেক বসার জায়গা আর এই রাস্তাটি মর্নিং ওয়াকের জন্য বেস্ট। এই হলো বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা মন্দির। চারিদিকটা পুরো গ্রিনারিতে পরিপূর্ণ। প্রিয় মানুষজনদের সাথে এখানে বসে কিছুটা টাইম স্পেন্ড করতে পারো। টেরাকোটা মন্দির দেখার পর আমরা প্রবেশ করছি মিস্ট গার্ডেনে। এই যে সবুজ রঙের উপরে লাইট পোস্টের মতো রডগুলি দেখছো, এগুলি থেকে জল স্প্রে করা হয়। তখন এই রাস্তাটি দিয়ে হাঁটতে দারুণ লাগে। এখন জল ছাড়েনি, তবে জল ছাড়া হয় বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আমার ইকো পার্কের প্রথম ভিডিওটি দেখতে পারো, সেখানে জলের স্প্রে দেখতে পাবে। এই জায়গাটি হাইলি রেকমেন্ডেড। এখানে আসলে তোমরা সিকিমের 0 পয়েন্টের স্নোফলের কিছুটা অনুভূতি পাবে। আমাদের যেহেতু সময় লিমিটেড ছিল তাই এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, যেহেতু এখনও অনেকগুলো স্পট কভার করা বাকি আছে। মিস্ট গার্ডেনের একদম সামনেই চোখে পড়বে রোজ গার্ডেন। রোজ গার্ডেনের মাঝখান দিয়ে এই রাস্তাটি ধরে হাঁটতে আর দুপাশে কালারিং রোজ দেখার মজাই কিছু আলাদা। আর সাথে যদি থাকে প্রিয় মানুষটি, তাহলে পুরো দিল গার্ডেন গার্ডেন। আর কি চাই। পুরো ইকো পার্কটি 480 একর জায়গা জুড়ে বিস্তৃত, ফলে এতটাই বড় যে একদিনে পুরো পার্কটি ঘোরা প্রায় অসম্ভব। আর সত্যি কথা বলতে পুরো পার্ক কভার করারও প্রয়োজন নেই। গুনে গুনে কয়েকটা মেইন অ্যাট্রাকটিভ স্পট দেখলেই ইকো পার্ক ঘোরা কমপ্লিট হয়ে যায়। আমি মেইন জায়গাগুলোই ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ইনফরমেশন শেয়ার করছি। তোমরা এই জায়গাগুলো শুধু দেখলেই হবে। ইকো পার্ক আসবে আর টয় ট্রেন দেখবে না বা চড়বে না তা কি হয়? গেট নাম্বার 2 এর কাছেই রয়েছে টয় ট্রেনের টিকিট কাউন্টার। টয় ট্রেন চলে দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত, আর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় সন্ধ্যে 6:30টায়। দু ধরনের টয় ট্রেন রয়েছে, এসি ও নন এসি। 18টি সিট বিশিষ্ট এসি টয় ট্রেনে করে পার্কটি ঘুরতে 30 থেকে 40 মিনিটের জন্য টিকিট প্রাইস 250 টাকা পার হেড। আর 27টি সিট বিশিষ্ট নন এসি টয় ট্রেনে করে পার্কটি ঘুরতে 30 থেকে 40 মিনিটের জন্য টিকিট প্রাইস 150 টাকা পার হেড। রোজ গার্ডেনের সামনেই রয়েছে আর্টিস্ট কটেজ।
আর কটেজের উল্টো দিকে 104 একর জায়গা জুড়ে রয়েছে এই বিশাল জলাশয়টি। এই লেকটিতে শিকারা রাইড করা যায়, এছাড়া হাই স্পিড বোটিংও আরও অন্যান্য অ্যাক্টিভিটিস করা যায়। আমি সব কিছুর প্রাইস ডিটেলসে বলে দেব, তোমরা শুধু কন্টিনিউ দেখতে থাকো। ইকো পার্ক অফিসের পাশেই রয়েছে অনেক ফুড স্টল। এখান থেকে তোমরা ফাস্ট ফুড জাতীয় খাবার পেয়ে যাবে। এবার আমরা যেখানে যাচ্ছি সেই প্লেসটিও ইকো পার্কের অন্যতম অ্যাট্রাকশন। জায়গাটির নাম বাংলার গ্রাম। এখানে একটি গ্রামের পরিবেশ, মানুষজন ও তাদের দৈনন্দিন জীবনযাপন কেমন হয় সেই সব ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ডামি হিউম্যান স্ট্রাকচারের মাধ্যমে। এই জায়গাটির টিকিট প্রাইস 10 টাকা করে পার হেড। চলো টিকিট কেটে গ্রামে প্রবেশ করি, আর তোমরাও থাকো আমার সাথে পুরো গ্রামের স্বাদ অনুভব করতে। একটি পরিপূর্ণ গ্রামে যা যা থাকে এখানে তা সবই রয়েছে। কিছুক্ষণের জন্য সত্যি মনে হবে যে আমরা কোনো অজপাড়াগাঁয়ে চলে এসেছি, যেখানে নেই কোনো কোলাহল, যেখানে নেই কোনো হিংসা, নেই কোনো অশান্তি, আর নেই কোনো শহুরে বড় বড় কনক্রিটের অট্টালিকা। এই গ্রামটি ঘুরতে তোমাদের মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। ইকো পার্কে আসলে অবশ্যই এই স্পটটি তোমাদের বাকেট লিস্টে রাখবে। ওই যে দেখতে পাচ্ছ হাই স্পিড বোট, এই বোটগুলিতে 2 জন করে রাইড করতে পারবে 150 টাকার বিনিময়ে 30 মিনিটের জন্য। মনে রাখবে স্পিড বোর্ডের কাউন্টার পাবে 2 নম্বর গেটের সামনে। বাংলার গ্রাম থেকে বেরিয়ে আমরা দেখতে পেলাম সোলার ডোম। এই ডোমের ভেতরে তৈরি করা হয়েছে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম, যেটি এখন সাধারণ জনতার জন্য খুলে দেওয়া হয়েছে। এই মিউজিয়ামটি সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। 3 বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট প্রাইস 200 টাকা পার হেড। যদি সাথে রোবট নাও ফর গাইড তাহলে 100 টাকা করে পার হেড, আর স্কুল স্টুডেন্টসদের জন্য 100 টাকা পার হেড। 3 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। এই সোলার ডোমটি 2000-এরও বেশি সোলার প্যানেল দিয়ে তৈরি। এই প্যানেলগুলি পুরো ডোমের ভেতরে ও বাইরে পারিপার্শ্বিক এলাকার বিদ্যুৎ সরবরাহ করে। তোমাদের বলে রাখি, এই মিউজিয়ামটি এই বছর 12ই মার্চ ওপেন করা হয়। আমাদের সময়ের অভাবে ডোমের ভেতরে আর যেতে পারলাম না। তোমরা যদি এই সোলার ডোম নিয়ে ডেডিকেটেড ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও। তবে তোমাদের জানিয়ে রাখি,
ভেতরে রয়েছে এনার্জির ইতিহাস ও বিবর্তন। সোলার ডোমটির একটি মডেলও বানিয়ে রাখা হয়েছে। এছাড়া রয়েছে বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার ও তার বর্ণনা। পাশাপাশি রয়েছে 3D শো ও পরিবেশ দূষণ নিয়ে কিছু সচেতনতা। এক কথায় বলতে গেলে প্রত্যেকটি ঘটনা 3D প্রজেক্টরের মাধ্যমে জীবন্ত রূপে দেখানো হয়েছে। সোলার ডোমের পার্শ্ববর্তী স্পট ছিল হার্বাল গার্ডেন। গেটে নাম এন্ট্রি করে গার্ডেনে প্রবেশ করলাম। এই গার্ডেনে তোমরা দেখতে পাবে সব ভেষজ উদ্ভিদ বা গাছ। 146টিরও বেশি ভেষজ গাছ রয়েছে এই বাগানে। যারা উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করো তাদের জন্য এই জায়গাটি খুব কাজে আসবে। এছাড়া যারা প্রকৃতিপ্রেমী বা সবুজ উদ্ভিদ ভালোবাসো তারা এই জায়গাটি ভিজিট করতে পারো, বেশ ভালো লাগবে। এখান থেকে ডাবল ডেকার বোট ছাড়া হয়। পুরো লেকটি এক রাউন্ড ঘুরে দেখতে তোমাদের পার হেড পড়বে 100 টাকা করে। 3 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। এই বোটগুলি আবার কোনো অকেশন পারপাসে বুক করা যায়, আর সেই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। এখান থেকে তোমরা প্যাডেল বোট ও শিকারা রাইডের জন্য বোট ভাড়া নিতে পারো। কাশ্মীরের ডাল লেকের শিকারা রাইডের মজা তোমরা ইকো পার্কে এসেও নিতে পারো। আমি প্রাইস আর সব ডিটেলস ভিডিওতে দেখালাম, তোমরা ভিডিওটি পজ করে দেখে নিও। তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। এই ইকো পার্কে কোনো রকম শ্যুট করতে চাইলে, যেমন প্রি ওয়েডিং শ্যুট, মডেল শ্যুট, অ্যানিভার্সারি শ্যুট, বেবি শাওয়ার শ্যুট ও ইউটিউব ভিডিও এবং মিউজিক্যাল অ্যালবাম শ্যুটের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। এছাড়া যে কোনো কমার্শিয়াল শ্যুট ও ড্রোন শ্যুটের জন্য একই নাম্বারে যোগাযোগ করতে হবে। ইকো পার্কের গেট নাম্বার 1-এর কাছে রয়েছে 5টি এক্সিবিশন এরিয়া। স্পেস এ এরিয়াটির বুকিং চার্জ 2,50,000 পার ডে। স্পেস বি এরিয়াটির বুকিং চার্জ 3,75,000 পার ডে এবং স্পেস C1, C2 ও ডি এরিয়াগুলো বুকিং চার্জ 3 লাখ পার ডে। বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, আর ইভেন্টের 6 মাস আগের থেকে বুক করতে হবে। এখানে আমি আরও কয়েকটি অ্যাক্টিভিটিসের প্রাইস দেখিয়ে দিলাম, ভিডিওটি পজ করে ভালোভাবে দেখে নিও। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো, আর আমরা প্রায় গেট নাম্বার 1-এর কাছে চলে এসেছি। দেখো রাতের আলোতে পার্কের পরিবেশটি কত সুন্দর দেখায়।
এখন আমরা প্রবেশ করছি ইকো পার্কের আরেকটি অন্যতম জনপ্রিয় জায়গা, জাপানিজ টেম্পল। তোমাদের কাছে আমার একটি প্রশ্ন রইল যে এই জাপানিজ টেম্পলটি আমরা আর কোন জায়গায় দেখতে পাই? আমাকে কমেন্টে জানিও। এন্ট্রান্সের সামনেই রয়েছে গৌতম বুদ্ধের একটি অসাধারণ মূর্তি। ওই যে দেখতে পাচ্ছ জাপানিজ টেম্পলটি, আর এই পাশের রাস্তাটি ধরে আমরা ওই টেম্পলে যাব। এই হলো মন্দিরের ফ্রন্ট দরজা, খুবই সুন্দর ভেতরটা। আর টেম্পলের চারিপাশটাও সুন্দরভাবে মেনটেনেন্স করে রাখা হয়েছে। এবার আমরা এসে পৌঁছেছি এই পার্কের আর আমাদের লাস্ট স্পটটির কাছে, অর্থাৎ আইফেল টাওয়ারের সামনে। 7 ওয়ান্ডার্স ছাড়া আর যদি কোনো অ্যাট্রাকশন থাকে সেটি হলো এই আইফেল টাওয়ার। আমরা টাওয়ারের উপর উঠব আর তোমাদেরকেও দেখাবো টাওয়ারের উপর থেকে ইকো পার্কের ভিউটি কেমন লাগে। আইফেল টাওয়ারের উপরে ওঠার জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না, পার্কের এন্ট্রি টিকিট শুধু দেখালেই হয়। চলো এবার আমরা লিফটে করে উপরে উঠব। টাওয়ারের উপর থেকে অসাধারণ ভিউ পাওয়া যায় পুরো লেকটি আর ইকো পার্কের। বলে রাখি, লেকটির মাঝখানে রয়েছে ক্যাফে একান্তে ও থাকার জন্য কটেজ। তোমরা যারা ইচ্ছুক তারা এই কটেজগুলিতে নাইট স্টে করতে পারো আর ক্যাফে একান্তের ডিশ একবার ট্রাই করতে পারো। যদিও এটা কোনো প্রমোশন নয়, আইফেল টাওয়ার দেখার সাথে সাথে আমাদের ইকো পার্ক ঘোরা কমপ্লিট। এবার তোমাদের বলবো যে ইকো পার্কের কোন গেট দিয়ে প্রবেশ করলে কি কি দেখবে। গেট নাম্বার 1 দিয়ে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে রবি অরণ্য, জাপানিজ ফরেস্ট বা জাপানিজ টেম্পল, আইফেল টাওয়ার, ইকো রিসর্ট। গেট নাম্বার 2 দিয়ে এন্ট্রি করলে তোমরা দেখতে পাবে আর্টিস্ট কটেজ, রোজ গার্ডেন, টেরাকোটা মন্দির, ফ্রুট গার্ডেন ও মিউজিক্যাল ফাউন্টেন বা লাইট অ্যান্ড সাউন্ড শো। গেট নাম্বার 3 দিয়ে ঢুকলে তোমরা দেখতে পাবে মিস্ট গার্ডেন, মার্কস গার্ডেন, টি গার্ডেন, বাম্বু গার্ডেন, ঘুম স্টেশন, বাংলার গ্রাম, বাটারফ্লাই গার্ডেন, হেলিকোনিয়া গার্ডেন, হার্বাল গার্ডেন ও সোলার ডোম। আর 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে দেখতে পাবে গল্ফ কোর্স, স্নো থিম পার্ক, চিলড্রেন পার্ক ও 7 ওয়ান্ডার্স। গেট নাম্বার 5 দিয়ে প্রবেশ করলে দেখতে পারবে বাংলার হাট, পাখি বিতান ও এমপি থিয়েটার। গেট নাম্বার 6 এ রয়েছে শুধু ডিয়ার পার্ক বা হরিণালয়। এই হরিণালয় নিয়েও ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, ভিজিট করে দেখে আসতে পারো বা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। এই ছিল ইকো পার্ক নিয়ে আমাদের একটি প্রচেষ্টা। তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমায় কমেন্টে জানিও, আর কোনো কোয়ারিজ থাকলে সেটাও জানিও।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও ইনফরমেটিভ কন্টেন্ট দেখার জন্য। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।